আমার নাম সূর্য, আপনাদের বন্ধু। যখন আমি এখানে এলাম তখন আমি জানতে পারলাম যে পিঁপড়ে আর মানুষের মধ্যে একটা জিনিসের মিল রয়েছে। আপনারা কি অনুমান করতে পারবেন? আসলে দুজনেই সংখ্যায় বেশি হয়, যেমন পিঁপড়ে। আরে একে কেউ নামিয়ে দাও তো। আরে অন্য কাউকে ডাকো। এই এখান থেকে তুমি যাও তো। লোকেরা সূর্যকে বটলস আর ডিম ফেলে মারতে শুরু করে। শো শেষ হওয়ার পরই যখন ম্যানেজার সমস্ত কমেডিয়ানসদেরকে টাকা দিচ্ছিল, তখন সূর্যকে একটু কম টাকা দেওয়া হয়। আপনি আমাকে মাত্র 200 টাকা কেন দিচ্ছেন? 500 টাকার কথা হয়েছিল, তাই না? যতটা তোমাকে দেওয়া হচ্ছে না তাতেই খুশি হয়ে যাও। লোকেরা তোর স্ট্যান্ড আপ শুনে হাসবে না, বরং চলে যাবে। অ্যান্ড ইউ নো, ইটস ব্যাড ফর মাই বিজনেস। আমি আরো পরিশ্রম করব। আমি আমার স্ট্যান্ড আপে আরো ভালো পাঞ্চ লাইন অ্যাড করব। ঠিক আছে, আগে ভালোভাবে জোকস বলো, তারপর আবার টাকা দেওয়া শুরু করে দেব। যাও এখান থেকে, অনেক কাজ আছে আমার। বেরো বেরো। সে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নিজের বাড়িতে যায়। সূর্য নিজের মায়ের সাথেই থাকতো। তার মা চোখে দেখতে পেত না। সূর্য দরজায় নক করে। কে বলো? আমি। মা, দরজাটা খোলো। আসছি বাবু। সূর্যের মা তার জন্য দরজা খুলে দেয়। মা, তোমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। এসে গেছিস তুই? আজকের দিন কেমন কাটলো? খুব ভালো দিন কাটলো মা। লোকজনের আমার স্ট্যান্ড আপ কমেডি খুব ভালো লেগেছে। তুমি একদম চিন্তা করো না, আমি তো রয়েছি, আমি সব সামলে নেব। খুব ভালো কথা শোনা। তুই তো আমার শুধু। মা, তোমার শরীরটা খুব খারাপ। তুমি কি তোমার ওষুধ খেয়েছো? ওষুধ শেষ হয়ে গেছে সোনা। সূর্য নিজের মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়ে পড়ে। ওষুধ কেনার পর যখন সে বাড়ি আসছিল, তখন সে তাদের কিছু স্ট্যান্ড আপ কমেডিয়ান বন্ধুকে দেখতে পেরে যায়। আরে দেখো, কমেডিয়ান এসেছে, কমেডিয়ান সূর্য সেন। যোগ মার নাই। এই, আরে মার না, একটা যোগ মার না। আরে কেউ হাসবে না, শুধু আমরা হাসবো। এ ভাই, শুধু একটা যোগ তো মার। এই আমার রাস্তা ছাড়ো তো, আমাকে যেতে হবে। আমার মা অসুখ করেছে। ভালো যোগ ছিল, আরো বল না, বল না। আরে এরকমই বল যেটা এক্ষুনি বললি, এখন বাবার ওপরে বল। সূর্য সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা তার রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে আর তাকে বিরক্ত করতে শুরু করে। ছেড়ে দাও আমাকে। আরে কি করছো তোমরা? আমার মায়ের শরীরটা একেবারেই ঠিক নেই। কেন? তোর বাবা নেই নাকি ধ্যান রাখার জন্য? সবাই পালাতে শুরু করে। যখন সে তাদের পিছু নিয়েছিল, তখন সে রোডের ওপরে আসে আর তাকে একটা ট্রাক ধাক্কা মেরে দেয়। কিরে, ট্রাকটা ধাক্কা মেরে দিল নাকি? চলো এখান থেকে, নয়তো কেউ দেখে ফেলবে। ওরা ওখান থেকে পালিয়ে যায় আর রোডে সূর্যের আধমরা লাশ পড়েছিল। সূর্যের আধমরা শরীর ওখানেই রোডেই পড়েছিল, যে নিজের প্রত্যেক শ্বাসের জন্য লড়াই করছিল। তক্ষুনি ওখানে একজন লোক হাতে লাঠির সাহারায় চলতে চলতে আসে, যার একটা চোখে প্যাচ লাগানো ছিল। দেখো কিভাবে কুকুরের মতন মরে যাচ্ছ তুমি। যেন কোনো কুকুর যে রাস্তার মধ্যে দুর্ঘটনা শিকার হয়ে গিয়েছে। তুমি ভালোভাবে জীবন কাটানোর চেষ্টা করছিলে, পরিশ্রম করে এক একটা পয়সা রোজগার করেছো। তারপরে তুমি কি পেলে? একটা কুকুরের মতন মৃত্যু। এই জগতে তুমি সহজ সরল হয়ে থাকতে পারবে না। এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য তোমাকে একজন রাক্ষস হতে হবে, এমন একজন যার রাস্তায় যেই আসবে তাকে একেবারে গিলে খেয়ে নেবে। আমি তোমাকে এমন রাক্ষস তৈরি করব, কিন্তু মনে রেখো, চাঁদ হবে তোমার বন্ধু আর সূর্য হবে তোমার শত্রু। নিজের পায়ের ওপরে আবার দাঁড়িয়ে উঠে পড়ো। যে যন্ত্রণা তোমাকে এই জগৎ দিয়েছে, সেই জগৎকেই এই যন্ত্রণা তোমাকে ফেরাতে হবে। এই দুনিয়া তোমার ভালোবাসার নয়, বরং তোমার ঘেন্নারই যোগ্য। তক্ষুনি সেই লোকটা নিজের হাত তার মাথার উপরে রেখে দেয় আর সূর্য নিজের চোখ খোলে। তখন সূর্যের চেহারা এরকম তৈরি হয়ে যায় যেন তার অর্ধেক চেহারা পুড়ে গেছিল আর অর্ধেক শয়তানি। আমি এবার জেগে গেছি অন্ধকার থেকে, আলোর ছলনা থেকে। আমি চললাম
ঝলসে গেছে। এই পৃথিবীর এক একজনের কাছ থেকে এখন আর নেই কোনো সরলতার চালাকি, চারিদিকে শুধু ছলনায় আর কুটিল মানসিকতার উদাহরণে ভর্তি। তৈরি থাকো সূর্যার আতঙ্ক সহ্য করার জন্য। পরের দিন রাত্রিবেলা যখন প্রিয়া জব থেকে বাড়িতে ফেরে, তখন তার এরকম মনে হয় যেন কেউ তার পিছু করছে। কে কে ওখানে? কেমন আছো প্রিয়া? তোমার বাবা কেমন আছে? তুমি সূর্য? সূর্য, তুমি বেঁচে আছো? কিন্তু কিভাবে? তোমাকে তো ট্রাক ধাক্কা মেরেছিল না? সূর্য রাত্রের অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসে, আর তার চেহারা দেখে প্রিয়ার যেন প্রাণই বেরিয়ে যায়। প্রিয়া বাড়ির ভেতরে পৌঁছে যায় আর বাড়ির দরজা বন্ধ করে দেয়। তখন সে নিজের মা বাবাকে পাখার ওপরে টাঙানো দেখতে পায়। বাবা, না! সূর্য, তুমি এরকম কেন করলে? কেন করলাম মানে? কাউকে মারার জন্য আমার কি কোনো কারণ লাগবে নাকি? একেবারেই না। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটাই নিয়ম, যে কোনো নিয়ম পালন করার দরকার নেই। সূর্য, না! সূর্য! সূর্য তাকে মেরে ফেলে আর নিজের পরবর্তী শিকার রাজন আর কমলেশের কাছে যায়, যে নিজের কারের ভেতরে বসে বাড়ি যাচ্ছিল। আজকে খুব মজা হয়ে গেছে বুঝলি তো ক্লাবে। আরে সুমিকার সাথে মেক আউট করতে কার না মজা লাগবে রে। হ্যাঁ, যখন তারা কথা বলছিলই তক্ষুনি কমলেশ মিরারে পেছনে ব্যাক সিটে বসে থাকা কাউকে দেখতে পেরে যায়। আমি তো আয়নাতে দেখতে পেলাম যে ব্যাক সিটে কেউ যেন ভয়ে ভয়ে বসে রয়েছে, বুঝলি? আরে তোর নেশা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আর কিছু না। তক্ষুনি হঠাৎ করে তাদের কারের সামনে সূর্য দাঁড়িয়ে থাকে, যাকে দেখে রাজন গাড়ি ঘুরিয়ে দেয় আর গাছের সাথে ধাক্কা খায়। কি হলো? একটা কুকুরকে দেখে ভয় পেয়ে গেছো তোমরা দুজন? কি হলো? আর বিরক্ত করবি না তোরা আমাকে। সূর্যা, আমাদের ক্ষমা করে দে। আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। এরপর থেকে আমরা আর কখনো কারোর সাথে এমন করব না। ঠিক আছে, আজকে আমাকে আমার স্ট্যান্ড আপ শোটা করতে চাইছি আমি। তোমাদের দুজনকে ওখানে প্রস্তুত করতে আমি চাই। তাই তোদের দুজনকে আমার সাথে যেতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই যাব। হ্যাঁ, আমরা দুজনেই আসবো তোর শোতে। তোকে সাপোর্টও করবো রে, সত্যি। শুধু আমাকে ছেড়ে দে। ঠিক আছে। সূর্য স্ট্যান্ড আপে পৌঁছে যায় আর স্টেজে গিয়ে শো করতে শুরু করে, আর লোকেরা তাকে দেখে প্রচণ্ড ভয় পায়। হাই, আপনাদের নতুন বন্ধু সূর্যা এসে গেছে। যখন আমি এখানে এলাম তখন আমি জানতে পেরেছি যে আমার মধ্যে আর রাস্তার কুকুরদের মধ্যে একটা জিনিসের মিল রয়েছে। জানেন কি আপনারা? কি? আমাদের জীবন দুটোই একেবারে বেকার। এখানে আসার সময় আমার বন্ধুরা আমাকে বলল যে আমাদেরও নিয়ে চলো তোমার শোতে। ওরা এই বাক্সের মধ্যে রয়েছে। আসলে আমি কমেডির সঙ্গে সঙ্গে একজন জাদুকরও বটে। সূর্য তিনজনের মাথা সেই বাক্সের মধ্যে থেকে বার করে, যেটা দেখে সমস্ত লোকেরা শো থেকে বাইরে পালানোর চেষ্টা করে, কিন্তু নিজে থেকেই অডিটোরিয়ামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। তাহলে কোথায় যেন ছিলাম আমি? হ্যাঁ, আমার পরের যোগটা হলো যখন আমি খাবার খাচ্ছিলাম তখন একবার ভুলবশত গ্যাসটা অন ছেড়ে রেখেছিলাম। তখন ওটা আগুন লেগে যায়। তাই আমার মনে হয় যে যখন আমি এখানে এলাম তখন আমি কোথাও একটা সিলিন্ডার দেখতে পেয়েছিলাম। ওরও প্লাগটা আমি বের করে দিই, তখন যদি ফেটে যায় যাক না, কি আছে? এই অডিটোরিয়ামটা একেবারে কুমড়োর মতন। যখন সূর্য স্টেজে দাঁড়িয়েছিল আর লোকেদেরকে একসাথে মারতে চলেছিল, তক্ষুনি সে একটা আওয়াজ শুনতে পায়। সূর্য, সূর্য, তুই কোথায় সোনা? চলে আয় আমার কাছে। আপনাদের মধ্যে কেউ কি আমার ছেলেকে দেখেছে? মা। অডিটোরিয়ামের দরজা খুলে যায় আর সমস্ত লোকেরা পালিয়ে যায়। মা, তুমি এখানে কি করছো? আমি তোকে খুঁজতে এসেছিলাম বাবু। তুই ওষুধ নিতে গেছিলি আর ফেরতই এলি না।
কোথায় ছিলি বাবু? মা, মা। কাঁদিস না বাবু, আমি আছি তো তোর সাথে। আমি তোকে কখনো ছেড়ে যাব না। তুই বাড়ি চল ব্যাস। আমার দুনিয়া তো তুই বাবু। তুমি বাড়ি চলে যাও মা, বাড়ি চলে যাও মা, আমি ওষুধ নিয়ে আসছি। তুই আসবি তো বাবু? হ্যাঁ মা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও তো, আমার একটা দরকারি কাজ রয়েছে, আমি ওটা করে আসছি, ঠিক আছে? ঠিক আছে, আমি তোর অপেক্ষা করব। ওষুধ নিয়ে আসিস। এইটুকু বলে সূর্য সমুদ্রের কাছে যায় আর সকাল হওয়ার অপেক্ষায় বসে থাকে, যে সকাল হওয়া মাত্রই সূর্য তাকে যেন পুড়িয়ে দেয়। তক্ষুনি ওখানে সেই লোকটাই আসে যে সূর্যকে এই শক্তি দিয়েছিল। তুমি এইবারে মরেছ তো, তাই ফিরে যেতে পারবে না, আমি জানি, কিন্তু আমি এইভাবে বেঁচে থাকতে চাই না। যার জন্য আমি বেঁচে ছিলাম তার সাথে আমি এই রূপে যেতে পারি না একেবারেই। অনেক কম লোকই এরকম সুযোগ পায় সূর্যাকুণ্ড। তুমি ভুলে গেছো এই জগৎ তোমার সাথে কি করেছিল, আমি জানি, কিন্তু এই জগতের সাথে আমি এমন করতে পারি না। আমি রাতের চাঁদ, যেটা আবার ডুবে যাবে, আর এই জগৎ সকালে সূর্যের মতন আবার উঠবে, তাই না? আজ নয়তো কাল এমন সময় অবশ্যই আসবে যখন সবাই একে অপরের সমস্যার কথা বুঝতে পারবে আর একে অপরের দুঃখ যন্ত্রণা বুঝতে পারবে। এমনটা কখনো হবে না সূর্যাকুণ্ড। আমার সময় নষ্ট করার জন্য ধন্যবাদ। সকালে সূর্য উদয় হচ্ছিল আর সূর্যর চেহারায় হাসি আর চোখে জল ছিল। সূর্য ওঠা মাত্রই সে যেতে শুরু করে আর তার শেষ শব্দ ছিল, মা। রাত্রিবেলার সময় ছিল। জয়েশ আর টিনা সাথেই জঙ্গলে তৈরি জয়েশের বাবার ফার্ম হাউসে বসেছিল। তোমার বাবার ফার্ম হাউস তো খুবই বড়। এই ফার্ম হাউসটা বাবার কিন্তু খুব পছন্দ, জানো তো। উনি আমাকে বলেছেন যে যখন আমার বিয়ে হয়ে যাবে তারপরে এই ফার্ম হাউসটা নাকি আমার নামই করে দেবেন উনি। আচ্ছা সত্যি? তাহলে এই ফার্ম হাউসটা আমাদের হয়ে যাবে। অবশ্যই, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলেই। যখন জয়েশ আর টিনা কথা বলছিল তক্ষুনি জানালার বাইরে থেকে কিছু একটা আওয়াজ আসতে শুরু করে। জয়েশ, তুমি কিছু শুনলে কি? চিন্তা করো না টিনা, এখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ থাকে না। তোমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে বোধহয়। চলো টিভি চালু করে কোনো সিনেমা দেখি আমরা। কিন্তু মুভি দেখার তো আমার ইচ্ছে নেই। কিছু গান টান চালিয়ে দাও না, সেটাই শুনে নেব। হ্যাঁ, হয়তো এখানে পুরনো গানের ক্যাসেট থাকবে নিশ্চয়ই, ওটাই লাগিয়ে দিচ্ছি আমি। জয়েশ ক্যাসেট খুঁজে গান বাজানো শুরু করে দেয় আর জানালার বাইরে মুঞ্জিয়া বট গাছের পেছনে ঢুকে লুকিয়েছিল। যেই মাত্র সে এই গানটা শোনে, সে দৌড়ে দৌড়ে ফার্ম হাউসে জানালার রাস্তা দিয়ে ঢুকে যায় আর পর্দার পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে শুরু করে। ততক্ষণেই টিনা বলে ওঠে, আমার খুব ঘুম পাচ্ছে, গান বন্ধ করে দাও না। জয়েশ টিনার কথা শুনে গানটা বন্ধ করে দেয়। গান বন্ধ হওয়ার পরেই মুঞ্জিয়া একেবারে জোরে চিৎকার শুরু করে। জয়েশ, জয়েশ পালাও! ততক্ষণেই মুঞ্জিয়া তাদের ওপরে আক্রমণ করে দেয় আর ওদেরকে মেরে ফেলে। মুঞ্জিয়া তাদের পেটের আঁত খেতে শুরু করে দেয় আর তাদের শরীর ওখানেই ছেড়ে দেয়। জয়েশ আর টিনা যখন ফোন তুলছিল না, তখন অস্থির হয়ে জয়েশের মা বাবা তাকে খোঁজার জন্য সেই ফার্ম হাউসে চলে আসে আর তারা জয়েশ আর টিনার লাশ দেখতে পায়। এটা কি করে হতে পারে? কে তোমাদেরকে মেরে দিল? আমার একমাত্র পুত্র। এই কেসের জন্য পুলিশ কমিশনার নিজেই ফার্ম হাউসে আসেন আর জয়েশের বাবার সাথে কথা বলেন। যা করতে হয় করো কমিশনার বাবু, কিন্তু এই খুনিকে খুঁজে বের করুন। আমি আপনার যন্ত্রণা বুঝতে পারছি, কিন্তু এই ঘটনা প্রথমবারে ঘটেনি যে কেউ এইভাবে মারা গেছে। এর গত মাসেও তো এরকম 3টে কেস পাওয়া গেছে, যেখানে লোকজনের পেট থেকে নাড়ি ভুঁড়ি একেবারে উধাও থাকে, কিন্তু তাদেরকে এখনো ধরা যায়নি।
আর না আমরা জানি যে ওই খুনের উদ্দেশ্যটা ঠিক কি। তবে একটা কথা জঙ্গলের কাছে যারা থাকে তাদের থেকে জানতে পেরেছি। কি কমিশনার বাবু, বলুন আপনি কি শুনেছেন? ওরা বলেছে যে জঙ্গলে নাকি কোনো প্রেত থাকে, যা গানের ধুন বা গান শুনে আকর্ষিত হয়। কয়েকজন নাকি নিজের চোখেও দেখেছে তাকে। কেউ কেউ বলে যে ওটা একটা বাচ্চার প্রেত। আমি তো তাই ভেবেছিলাম। যখন আমি আমার ছেলে আর গার্লফ্রেন্ডকে ওই অবস্থায় দেখেছিলাম না, আমি বুঝতে পেরেছিলাম যে এটা কোনো মানুষের কাজ নয়। জয়েশের মা বাবা দুজনই এটা ঠিক করে যে ওরা কোনো তান্ত্রিকের সঙ্গে দেখা করবে। দুজনই মিলে রাত্রির অন্ধকারে জঙ্গলে সেই তান্ত্রিককে খোঁজার জন্য বেরিয়ে পড়েন। কিছুক্ষণ পরেই উনি একজন তান্ত্রিককে দেখতে পান, যিনি নিজের যজ্ঞ করছিলেন। বাবা শুনুন, আপনার সাহায্যের দরকার আমার। বলো কি সাহায্য লাগবে তোমার, যে এত রাত্রে এত ঘন জঙ্গলে তুমি চলে এসেছো? এই জঙ্গলের কাছে আমাদের একটা ফার্ম হাউস আছে। কোনো একটা ভূত এসে আমাদের ছেলেকে খুব বাজেভাবে মেরে ফেলেছে। এই জন্যই আপনার থেকে সাহায্য লাগবে আমার। জানি না ওই পেতনিটা কে, আর ওকে কি করে আটকাতে পারবো। যে প্রেতের কথা তুমি বলছো সে কোনো সাধারণ প্রেত নয়। ওর কাছে শয়তানের দেওয়া শক্তি রয়েছে। ওই প্রেতের নাম হলো মুঞ্জা, যে কখনো মানুষ ছিল। মুঞ্জা এটা বাচ্চার প্রেত। বাবা এর ব্যাপারে তো আমাদেরকে আরো কথা বলুন। হ্যাঁ বাবাজি, এই মুঞ্জিয়ার কাহিনীটা কি, আর আমরা ওকে কি করে আটকাতে পারবো? ঠিক আছে, তাহলে মন দিয়ে শোনো এই গল্পটা। অনেক বছর পুরনো গল্প এটা। যখন একটা পুরনো হাভেলিতে একজন মা নিজের ছেলে মুন্নার সঙ্গে থাকতো। মুন্নার বাবা মারা যায় মুন্নার জন্ম হওয়ার আগেই, বুঝেছো? মুন্না নিজের মা জয়াকে খুব ভালোবাসতো। আর মুন্নার মা অনেক বড়লোকের বাড়ি থেকে বিলং করতেন। মুন্না, এসো খাবার খেয়ে নাও, খাবার খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ মা, আসছি আমি। কিছুক্ষণের মধ্যেই আমার পাজল খেলাটা শেষ হয়ে যাবে। না, এক্ষুনি সঙ্গে সঙ্গে নিচে এসো, নয়তো খাবার দেব না কিন্তু। বুঝতে পারছো আমার কথা? ওহো মা, তুমি একটু দাঁড়াও না প্লিজ। ঠিক আছে, আমিও দেখছি যে তুমি কি করে আসবে না। এই তোমার মন পছন্দের গান লাগাচ্ছি। যেই মাত্র সেই গানটা চালানো হয়, মুন্না দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে চলে আসে। মুন্না, এখন কি করে চলে এলে তুমি আমার কাছে? হ্যাঁ মা, এই ধুনটা তো তুমি তৈরি করেছো, সেই জন্য এই ধুনটা আমি আরো বেশি ভালোবাসি। ওহো মুন্না, আজ তোমার বাবা থাকলে কি ভালো হতো। উনি তোমায় দেখে খুব খুশি হতেন। চলো তাড়াতাড়ি খাবার খাও। একদিন জয়া এইভাবেই মুন্নাকে খাবারের জন্য গান বাজায়, আর মুন্না দৌড়ে দৌড়ে বাড়িতে আসতে চায়, আর হঠাৎ করে সেই গানটা থেমে যায়। যেই মাত্র মুন্না বাড়িতে পৌঁছায়, সে দেখতে পায় যে তার কাকু আর কাকিমা ওখানে দাঁড়িয়েছিল, আর তার মা জয়া আহত অবস্থাতে ওখানেই মাটিতে শুয়ে আছে। এসো বাবা এসো, আমি তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। তোমার মা তো এক্ষুনি প্রাণ ছেড়ে দেবে, আর তারপর আমরা তোমাকে মেরে ফেলবো, আর তারপর এই বাড়ি আর তোমার বাবার ছেড়ে যাওয়া সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। মা, ছেড়ে দাও আমার মাকে। যেই মাত্র মুন্নার কাকু আর কাকিমা মুন্নার দিকে এগিয়ে আসে, জয়া তাদের পা ধরে ফেলে। পালা মুন্না, পালা, আর পেছনে ঘুরে দেখবি না যেন। ছেড়ে দাও আমার পা, ছেড়ে দাও। মুন্না ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু যেই মাত্র মুন্না জঙ্গলের দিকে পালায়, তার কাকু তার পিছু করা ছেড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, জঙ্গলের দিকে পালিয়ে গেছে বেটা, ওখানে গিয়েও নিজে থেকেই মরে যাবে। মুন্না জঙ্গলে কাঁদতে কাঁদতে পালিয়ে যায়। মা, না মা, মা এর প্রতিশোধ আমি অবশ্যই নেব।
যেই মাত্র মুন্না জঙ্গলের মাঝখানে পৌঁছায়, ওখানে একটা বড় বটের গাছ থাকে। আর হঠাৎ করে একটা শয়তানি আওয়াজ আসে, মুন্না, মুন্না, আমি সব দেখেছি আমার সোনা, কিভাবে ওরা তোমার মায়ের হত্যা করেছে। তোমার মা কখনো কারোর সাথে খারাপ কাজ করেনি, কিন্তু তা সত্ত্বেও এই পৃথিবীর লোকেরা ওনাকে বাজেভাবে মেরে ফেললো। তুমি কি এর প্রতিশোধ নিতে চাও না? আমি নিতে চাই। আমি চাই যে এই জগৎ পুরো শেষ হয়ে যাক, যেখানে এরকম শয়তানগুলো রয়েছে। আর আমি চাই এই দুনিয়াকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করব। তুমি প্রতিশোধ নিতে পারবে, আমি তোমার সহায়তা করব। যদি তুমি নিজেকে আমাকে সমর্পণ করে দাও, আমি তোমাকে এত শক্তি দেব যে তুমি তোমার প্রতিশোধ নিতে পারবে। বলো, তুমি তোমার আত্মা আমাকে দেবে? হ্যাঁ, আমি তুলে দেব নিজের আত্মা। আমি এরকম জগতে থাকতে চাই না যেখানে আমার মাকে অন্যায়ভাবে খুন করা হয়েছিল। মুন্না যেই মাত্র এইটুকু বলে, সে একটা রাক্ষসে পরিবর্তিত হয়। যেহেতু তুমি তোমার মায়ের কারণে রাক্ষস হয়েছ, সেই জন্যে আজ থেকে তোমার নাম মুন্না নয়, তোমার আর তোমার মায়ের নাম একসাথেই। মুঞ্জিয়া নিজের বাড়িতে ফিরে আসে, যেখানে তার মা মাটিতে শুয়েছিল আর তার কাকু আর কাকিমা খুব খুশির চোটে কথাবার্তা বলছিল। আর হঠাৎ করে বাড়ির জানালা দিয়ে মুঞ্জিয়া ভেতরে চলে আসে আর তাদেরকে মৃত্যুর ঘাটে নামিয়ে দেয়। সেই দিন থেকে আজ পর্যন্ত যখনই কোনো গান বাজে, মোজা সঙ্গে সঙ্গে ওখানে ছুটে চলে যায়। আর যদি গান থামানো হয়, তখন ওদেরকে মেরে দেওয়া হয়। কারণ ওর মায়ের জয়ের সময়ও ওর কাকু কাকিমা গান থামিয়ে দিয়েছিল। বাবা, এখন আপনি আমাদেরকে বলুন, এইভাবে কি করে বাঁচবো? আমরা চাই না আমার ছেলের সাথে যা হয়েছে অন্য কারোর সাথেও সেটা হোক। আমার কাছে একটা ছুরি রয়েছে যেটার উপরে কাজ করবে, আর আমার কাছে একটা উপায়ও রয়েছে যেটা দিয়ে তুমি ওই মুঞ্জাকে ডাকতে পারবে। তান্ত্রিক তাদেরকে চাকু দিয়ে দেয় আর প্ল্যানিং বলে দেয়। আর জয়েশের মা বাবা নিজের ফার্ম হাউসে চলে যান। আর মুন্নার মা জয়া যেই গানটা চালাতো, সেই গানটাই তারা বাজিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই মুঞ্জিয়া ওখানে চলে আসে। মুঞ্জা, তুমি আমার ছেলেকে খুন করেছো। এরপর থেকে আমি আর কারোর সাথে এরকম ঘটতে দেব না। জয়েশের মা গান বন্ধ করে দেয়। আর যেই মাত্র মুঞ্জিয়া নিজের তীক্ষ্ণ নখ দিয়ে আক্রমণ করতেই যাচ্ছিল, তার হাত কেউ ধরে ফেলে। যখন সে দেখতে পায়, তখন মুঞ্জিয়া নিজের মাকে দেখতে পায়। অনেক হয়েছে, তুমি অনেক কষ্ট করেছো, আর এখন কষ্ট পেও না। এসো আমার কাছে আমার সোনা, আর আমার সাথে চলো। মুঞ্জিয়া কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে আর তার চোখ দিয়ে জল বইতে শুরু করে। জয়েশের বাবা সেই চাকু দিয়ে তার বুকে আঘাত করে দেয় আর মুঞ্জিয়া ধুঁয়োর মতো উধাও হয়ে যায়।